হ্যালো এভরিওয়ান, আমি অভিষেক, আপনাদের হোস্ট। চলে এসেছি আবার একটা নতুন এপিসোড নিয়ে। আজকে আমার সঙ্গে কল রেকর্ডিংয়ে রয়েছেন সীমন্তী। সীমন্তী আজকে আমাদের সঙ্গে দুটি ঘটনা শেয়ার করেছেন, একটি রাজকোটের ঘটনা আর একটি গুজরাটের ঘটনা। দুটো ঘটনাই বেশ ভয়ের। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম কোনো ভৌতিক অভিজ্ঞতা বা কোনো ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঘটনাটা লিখে পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনারাও এরকমভাবে কল রেকর্ডিংয়ের মাধ্যমে ঘটনা শেয়ার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন, আজকে আর কথা বাড়াবো না, চলে যাব সোজা ঘটনায়। হ্যালো। হ্যালো। হ্যাঁ সুমনদি, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো দাদা? ভালো আছি, খুব ভালো আছি। আর তুমি এর বাড়ির আগেও সকলে? বাড়ির সকলেও খুব ভালো আছে। তো ব্যাপারটা হচ্ছে যে তোমার এর আগে অনেক দুটো তিনটে ঘটনা আমাদের চ্যানেলে টেলিকাস্ট হয়েছে, তুমি নিজেও বলেছো, এবং হ্যাঁ। তোমার পাঠানো কিছু ঘটনাও আমি নিজের ভয়েসে আমার চ্যানেলে শুনিয়েছি আমার দর্শকদের উদ্দেশ্যে। তো আমি তোমাকে হ্যাঁ। বলেছিলাম যে, তুমি বলছিলে যে রাজকোটের এবং গুজরাটের দুটো ঘটনা রয়েছে। হুম। তো তুমি বলছিলে যে ঘটনাটা পাঠাবে, বাট আমি তোমাকে বললাম না, তুমি বলো, কারণ তোমার ভয়েসে, কারণ তুমি যেরকম ভাবে বলো সেটা শুনতে দর্শকদের খুব বেশি ভালো লাগবে। তো আমি চাই যে তুমি ঘটনাটা শেয়ার করো আমাদের আচ্ছা। দর্শকদের উদ্দেশ্যে, কি ঘটেছিল। বলো, শুরু থেকে শুরু করো। প্রথমে সকল দর্শকদের আমি আমার নমস্কার জানাচ্ছি। আর হ্যাঁ, আমি ঘটনাতে আসছি ডিরেক্টলি। তো আমি এর আগের যেটা আমি মানে তুমি যেটা আমার রেকর্ডিং করেছিলে সেটাতে আমি বলেছিলাম আমার পিসি পিসামশাইয়ের ঘটনা, দমন আর দিগুয়ের সম্ভবত ঘটনাটা বলেছিলাম, তাই তো? দমন শ্মশান নিয়ে। তো আমি আমার পিসি পিসামশাইয়ের এবং আমাদেরও বলতে পারো খুব পরিচিত একটা ফ্যামিলির সাথে আমাদের ভীষণ ভালো মানে বন্ডিং, তারা ভীষণই মানে ফ্যামিলি বন্ডিং হয়ে গেছে ওদের সাথে। বল না, মানে রক্তের সম্পর্কের বাইরেও খুব গভীর সম্পর্ক হয়, তো ওরকম একটা সম্পর্ক ওদের সাথে। তো তারা হচ্ছে সুজিত কাকু আর কেয়া কাকিমা। তো সুজিত কাকু মারা গেছেন 2019-এ, ওনার ক্যান্সার হয়েছিল, লাস্ট স্টেজ ছিল আনফর্চুনেটলি। তো এই বছরও আমারও বিয়ে হয়, এই বছর ওনার মেয়েরও বিয়ে হয় আর কি। তো সুজিত কাকু অ্যাকচুয়ালি মিদনাপুরের বাসিন্দা ওনারা। তো অনেক ছোট থেকে মানে আমারও জন্মের আগে থেকে আমার পিসি পিসামশাইয়ের সাথে ওদের রিলেশন। মানে আমি এটুকু বলে রাখি, আমার পিসিরা 12-14 বছর গুজরাটে ছিল, কিন্তু তার আগে তারা রাজকোটে ছিল। ইনিশিয়াল স্টেজ যখন পিসেমশাই আউট অফ স্টেশন মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যখন চাকরি সূত্রে চলে যায় আমার পিসিকে আর দাদাকে নিয়ে, তখন তারা ইনিশিয়ালি রাজকোটে সেটেল করেছিল। তো রাজকোটে সুজিত আঙ্কেলের সঙ্গে আলাপ হয় তাদের। তো আমার পিসেমশাই একটা পেপার মিলের ইঞ্জিনিয়ার ছিলেন, তো ওই পেপার মিলেরই একজন এমপ্লয়ি ছিলেন সুজিত আঙ্কেল, এবং তাদের সঙ্গে এতটাই ঘনিষ্ঠ সম্পর্ক, সেটা আজও আছে। তো এখন তো কেয়া কাকিমা বেঁচে আছেন, তার ছেলে মেয়েরা আছে, তাদের সঙ্গে ওদের যোগাযোগ, নিয়মিত যোগাযোগ আছে। তো তখন যখন সুজিত আঙ্কেলের সঙ্গে আলাপ হয়, সুজিত আঙ্কেল ইভেন ব্যাচেলর ছিল আমি যা শুনেছি। তো ওরা যখন গুজরাটেও শিফট করে পরে পিসি পিসেমশাই, তো সুজিত আঙ্কেলও অটোমেটিক্যালি ওদের মানে পরপরই আর কি আশেপাশে টাইমে গুজরাটে শিফট করে যায়, এবং সেই যোগসূত্রেই তারা আশেপাশে মানে এমপ্লয়মেন্ট ছিল ওদের, মানে পিসেমশাই আর সুজিত আঙ্কেলের ভালোই কানেকশন ছিল। তো এই ঘটনাটা আমি বলছি, প্রথমে রাজকোটে একটা ঘটনা ঘটেছে আমি বলি। তো ওরা তো প্রায়ই যাতায়াত ছিল পিসি পিসেমশাইয়ের বাড়িতে। তো ওয়েস্ট বেঙ্গলে যখন পিসি পিসেমশাই ঘুরতে আসতো আমাদের বাড়িতে, তো সুজিত কাকুরাও অটোমেটিক মিদনাপুরে ওদের বাড়িতে আসতো। তো তখন ওদের মুখের থেকে শোনা আমার একটা ঘটনা আমি শুনেছি, মানে এটা সুজিত আঙ্কেল আর কেয়া কাকিমা দুজনেই আমাকে পরপর এমন ঘটনা বলেছে যেটা শুনে আমি পুরো হা হয়ে গেছি। সব থেকে বড় ওই সময়ের জন্য আমার খুব হাস্যকর লেগেছিল, পরে একটু ভয় করেছিল। এটা হচ্ছে ভূত নাকি সমস্ত ভাষা বোঝে এবং বলতে পারে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো এটা আমি শুনেছিলাম, আর কোনো একজন মৌলবীর কাছে শুনেছিলাম, আমি নাম বলতে চাই না, তিনি বলেছিলেন ভূতরা নাকি কিছু পড়তে পারে না, তারা শুধু মানে ভাষা, মানে যে কোনো ভাষা বলতে পারে, যে কোনো ভাষা বুঝতে পারে,
এইটা আমি শুনেছিলাম। তো প্রথম যখন তখন তো অনেক ছোট, যখন ওই কাকু কাকিমার কাছে এই ঘটনাটা শুনেছি, তখন আমি হো হো করে হেসে দিয়েছি শুনে বলেছি এটা আবার কি ধরনের কথা, ভূত আবার সব ভাষা বোঝে, কোনো ভূত যদি মারোয়ারি হয় সে বাঙালি বাংলা ভাষা বুঝবে? বলছে হ্যাঁ বোঝে। আমি বলছি কি যে বলো না, মানে আমি তখন উড়িয়ে দিয়েছি এই কথাটা। বলছে মামনি, আমাকে মামনি ডাকতো, খুব ভালোবাসতো। তো সুজিত আঙ্কেল খুব মানে সফট স্পোকেন মানুষ ছিল, আমি এত ভালো শান্ত অমায়িক মানুষ খুব কম দেখেছি। আমাকে বলেছিল মামনি আমার সাথেই ঘটেছে, আর খুব মানে খুব হাস্যমুখ থাকে না, খুব স্মাইলিং ফেস ছিল ওনার। তো বলছে যে আমি নিজে দেখেছি মামনি, আমি নিজে মানে আমার সঙ্গে ঘটেছে। আমি বলছি, তাই কিরকম বলো তো একটু শুনি। আমি তো গল্পের মতো শুনেছি, যাই হোক এবার যে ফেস করে সে বুঝতে পারে তার সঙ্গে কি হয়েছে। তো বলে রাখি, ওরা যখন রাজকোটে ছিল তখন কেয়া কাকিমা সুজিত কাকুর নতুন বিয়ে হয়েছে, তখনকার ঘটনা। ওদের তো মানে কোনো অনেক ছেলে, বছর, অনেক বছর আগে। অনেক বছর আগে। তখন মানে আমার দাদাই হয়তো শব্দ হয়েছে এরকম কিছু একটা, মানে তো ওরা তখন মাত্র বিয়ে হচ্ছে, ওদের ছেলে মেয়ে হয়নি তখনও। এখন তো এক মেয়ে এক ছেলে আছে ওদের, তখন ওদের ছেলে মেয়ে হয়নি, নিউলি ম্যারিড কাপল, রাজকোটে সবে সেটেল করেছে। পিসে মশার সঙ্গে তো আলাপই ছিল, তোমায় বললাম তখনকার ঘটনা। এবারে রাজকোটে বলে রাখি, যারা যারা পেপার মিলে কাজ করতো, যারা যারা কারখানার যারা ইঞ্জিনিয়ার হোক কর্মচারী হোক, তাদেরকে কোয়ার্টার প্রোভাইড করা হতো মিলগুলো থেকে তাদের স্টাফদের। তো তারা না একটু আউটস্কার্ট ছিল, মানে শহর থেকে গ্রাম থেকে একটু দূরে আউটস্কার্ট তারা থাকতো। এবার তাদের না প্রচুর কষ্ট ছিল। কিরকম কষ্ট আমি শুনেছি, এবং রাজকোটে আমি বেশ কয়েকবার গেছি, আমার আবছা ওই রাস্তাঘাট গুলো কোয়ার্টার গুলো মনে আছে, খুব আবছা, মানে আমি একদম ছোট। তো ওরা মানে এমন আউটস্কার্ট থাকতো, সারা সপ্তাহের বাজার, গ্রসারি শপ মানে মাছ সবজি, তারপরে মুদির দোকানে জিনিসপত্র সমস্ত কিছু ওরা মানে এক সপ্তাহের পুরো বাজার এরকম করে নিয়ে আসতো, আবার পরের সপ্তাহ হয়তো এক সপ্তাহের জন্য নিয়ে আসতো। কারণ ওই এতটাই দূরে ওদের কোয়ার্টারটা ছিল মিল থেকে, মানে মিলের কাছাকাছি ছিল কোয়ার্টার গুলো, যাতে এমপ্লয়ীদের যাতায়াত করতে অসুবিধে না হয়, সেই জন্য অনেকটা আউটস্কার্ট হয়ে গেছিল সিটি থেকে। তো ওই মানে সিটিতে গিয়ে ওদের বাজার করতে হতো, এত দূরে ছিল, প্রায় 20-22 কিলোমিটার দূরে, অনেকটা দূর, অনেকটা দূরে ভ্যানে করে যাতায়াত করতো। মানে একটা ভ্যান, তখন তো অতটাও ট্রান্সপোর্ট উন্নত হয়নি, মানে আমার দাদাই তখন অনেক ছোট, আমার দাদারই বয়স প্রায় 35-36, তোমাকে আগে রেকর্ডিং এও বলেছিলাম। তো এই ঘটনা প্রায় 30-32 বছর আগের কথা। তখন তো এতটাও উন্নত ছিল না, থাকার মধ্যে ভ্যানে করে লোকে যেত, সেই ভ্যানে করে সমস্ত মালপত্র জিনিস যেত, এবং খুব ভোরবেলা বেরোতো লোকজন, কারণ 20 কিলোমিটার ভ্যানে করে যাতায়াত মানে বুঝতেই পারছো অনেকটা টাইম। 2-3 ঘন্টা করে, 5-6 ঘন্টা তো ভ্যানেই লেগে যেত, আর বাজার করতে ধরো আরো 1-2 ঘন্টা লাগবে, তো সারাদিন কেটে যেত ওইখানে। খুব ভোরে বেরোতো, আর বিকেল মানে সূর্য ডোবার আগে সব ফিরে আসতো। কেন আমি তোমাকে বলি, তারও কারণ আছে, কারণ সিটি থেকে ওই হাই রোড থেকে নেমে ওই জিনিসপত্রগুলো মানে মোটামুটি অনেক, প্রায় আরো 3-4 কিলোমিটার দূরে ওদের কোয়ার্টার ওখান থেকে, মানে ওই অতগুলো জিনিস নিয়ে মানে একটা জঙ্গল, দুটো মাঠ এরকম করে পেরিয়ে আসতে হবে, তবে তারা কোয়ার্টারে গিয়ে পৌঁছাবে অতগুলো জিনিস নিয়ে। তো যার জন্য তারা দুপুর মানে সকালবেলা যেত, কেনাকাটা করে দুপুর বেরিয়ে পড়তো, আর একদম সূর্য ডোবার আগে ঢুকে যাওয়ার চেষ্টা করতো তারা। তো এই ঘটনা যেদিন ঘটে সুজিত আঙ্কেলের সাথে, তো সুজিত আঙ্কেল সেদিনকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে কোনো কারণে, হতেই পারে ছুটির দিন। কেয়া কাকিমা বলেছে শোনো না, এই সপ্তাহে কোনোভাবে চালিয়ে নি, যেটুকু আছে মনে হচ্ছে হয়ে যাবে, তুমি পরের সপ্তাহে যেও, কারণ এমনি বেলা হয়ে গেছে, কখন যাবে ফিতে ফিতে রাত হয়ে যাবে, কি দরকার, যেও না আজকে। তো সুজিত আঙ্কেল কোনো কথা শুনিনি, বলছে না না কি যে বলো, এই তো যাবো আর চলে আসবো, কিচ্ছু হবে না। বলছে তুমি কোনো কথা শোনো না কেন, শোনো না। তখন ওদের নতুন বিয়ে হয়েছে, স্বাভাবিক বউয়ের মনে একটা ভয় থাকে, নতুন অজানা জায়গায় সেটেল করেছে মাত্র, তো অনেক বোঝাচ্ছে যে তুমি যেও না। বলছে না না আরে কিচ্ছু হবে না, তুমি বেকার ভয় পাচ্ছ, আমি বলছি তো তোমায় যে আমি যাবো আর চলে আসবো। তো জোর করে মানে পিসিকেও বলেছে, ওদের এরকম পাশাপাশি কোয়ার্টার ছিল, পিসির ডেকে ডেকে কথা বলতো। পিসি বলছে যে সুজিত আজকে না গেলে কি নয়, দেরি হয়ে গেছে তো, তোমার দাদা মানে পিসিমশাই অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে বাজারে। বলছে আমি তো জানি না তুমি বেরিয়েছো কিনা, জানতাম না, তো তোমার দাদা
আজকে যা নিয়ে আসবে এই সপ্তাহটা চালিয়ে নাও, আমাদের থেকে নিয়ে পরের সপ্তাহে বেশি বাজার করে নিও। অনেক ভালো বুদ্ধি দিয়েছে। কি মতিভ্রম হয়েছে, সুজিত আঙ্কেল কারুর কথা শোনেনি, বলছে না না আমার বেশিক্ষণ টাইম লাগবে না, তোমরা একদম চিন্তা করো না, আমি যাচ্ছি। এই করে বেলা করে বেরিয়েছে, গেছে। এবার যথারীতি বাজার করতে দেরি হয়ে গেছে। এবার যতক্ষণে রওনা দেবে তখন অলরেডি বিকেল বিকেল হয়, দুপুর পেরিয়ে গেছে। এবার যখন ভ্যানে করে ফিরবে বুঝতেই পারছো কতটা টাইম লাগার কথা। ফিরেছে, এবার ফিরে কি করবে, মানে অতটা রাস্তা তো ওই অন্ধকারের মধ্যে। হ্যাঁ, তখন মোবাইল সিস্টেমটা তখনও চালু হয়নি। মোবাইল টর্চ ছিল, বড় বড় টর্চ রাখতো লোকে, কিন্তু টর্চ দিয়ে কি আর অত মাল নিয়ে আসা যায়? তখন কি করবে, এবারে হাই রোডের পাশে কোনো দোকান পাশার ছিল, কোনো দোকানদারের সঙ্গে ওদের আলাপ পরিচয় ছিল। সেই দোকানদারের বাড়িতে অনেক রিকোয়েস্ট করে বললো, তোমার বাড়িতে দাদা একটু রেখে দিই, আমাকে কাঁচা মাছ সবজি কয়েকটা দিয়ে দাও, ওই রান্না করার মতো, ওটা নিয়ে আমি আজকে রাতে চলে যাচ্ছি, কালকে বাকিটা মাল এনে আমি ভোরবেলা এসে নিয়ে চলে যাব বলে ওদের বাড়িতে মালপত্র রেখে কয়েকটা কাঁচা মাছ সবজি নিয়ে রওনা দিয়েছে। মানে যেটা সব থেকে বড় ভুল করেছিল। আচ্ছা। কারণ আরো একটা পুরো জঙ্গল, দুটো মাঠ পেরিয়ে কিন্তু কোয়ার্টারে পৌঁছাতে হবে সুজিত আঙ্কেলকে। তো কাঁচা মাছ সবজি এগুলো না নিলেই নয়। কারুর কথা যথারীতি শোনেনি। সেদিন কি হয়েছিল কে জানে, উনি নিজেই বলছে যে মামনি সেদিন আমার যে কি হয়েছে কে জানে, আমি কারুর কথাই শুনিনি। এবারে তো মাছ সবজি নিয়ে রওনা দিয়েছে, বলছে আমি হাঁটছি। এবারে সুজিত আঙ্কেল সিগারেট খেত, স্মোক করতো, মানে আমার পিসে মশাইও স্মোক করে, আমার বাবাও স্মোক করে, সুজিত আঙ্কেলও স্মোক করতো। তো একটা সিগারেট জ্বালিয়েছে। এবার হঠাৎ করে দেখছে পেছনে না এরকম গুনগুন গুনগুন হামিং টিউনে আওয়াজ হচ্ছে, মানে অনেক লোক ফিস 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 করে কথা বলে যেরকম আওয়াজ হয় ওরকম একটা আওয়াজ হচ্ছে, মানে বেশ 7-8 জনের মতো একরকম একসাথে আসছে। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আসার সময় কি ভ্যান পাইনি, মানে হেঁটে হেঁটে আসছে? হ্যাঁ, অত রাত্রে ভ্যান রিক্সা বন্ধ হয়ে যায় তো, সব তো বিকেল সূর্য ডোবার আগে চেষ্টা করে। আর ও সুজিত আঙ্কেল যখন ফিরছে প্রায় 8-9টা বাজে, তখন অলরেডি অনেক রাত, তখন 8-9টা। হ্যাঁ, একটা কথা বলি, গুজরাট রাজকোটের দিকে একটু 7টা-8টার দিকে সূর্য ডোবে, ওদের সূর্য ডুবতে দেরি হয়, আর সূর্য ওঠেও দেরিতে, ঠিক আছে? তো 7:30-7টাও সূর্য ডুবলে তাহলে তো আরো রাত বলবো, তাহলে 9টা-10টা বাজে হয়তো। হ্যাঁ, হিসেব করলে তো তাই হয়। যখন সূর্য ডুবে গেছে, গিয়ে থেমেছে ভ্যান, তো হাঁটছে যখন ওরকম হামিং টিউনে আওয়াজ হচ্ছে পেছনে। সুজিত আঙ্কেল একটু অন্যমনস্ক হয়ে যায়, যেহেতু একটু গ্রাম সাইডের লোক তো টুকটাক জানতো এই জিনিসগুলো কি হয় না হয়। সুজিত আঙ্কেল পেছনে ফেরেনি, হাঁটছে, হাঁটতে 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 এবারে সমানে না আওয়াজটা মানে বাড়ছে কমছে, বাড়ছে কমছে। সুজিত আঙ্কেল অন্যমনস্ক হয়ে গেছে, তাও হাঁটছে। এবারে কন্টিনিউ ওনার পেছনে মনে হচ্ছে কি আস্তে আস্তে ভিড়টা যেরকম কাছাকাছি চলে আসে, মানে যে দলটা ছিল মনে ছিল গ্যাদারিংটা ওনার পেছনে চলে এসছে। আর তোমার পেছনে যদি অনেকে বা একজনও দাঁড়ায়, তুমি না বুঝতে পারবে তোমার পেছনে কেউ আছে, এটা বুঝতে পারছে। পায়ের আওয়াজ পাচ্ছে একটু পরে। এবারে মাঠ তো সবসময় শুকনো হয় না, কিছু জায়গায় জল থাকে, ছপ ছপ আওয়াজও হয়, সেই আওয়াজও পাচ্ছে। এবার সুজিত আঙ্কেল একটা টেস্ট করেছে, সেটা হচ্ছে উনি স্পিড বাড়াচ্ছে হাঁটার, দেখছে সাইমালটেনাসলি হাঁটার স্পিডটা পেছন থেকেও সেম ভাবে বাড়ছে। উনি যখন স্লো হাঁটছে তখন ওদের হাঁটাটাও যেন স্লো হয়ে যাচ্ছে, মানে ওটা ফিল করছে, মানে একটু ভয় পেয়ে গেছে। সুজিত আঙ্কেল প্রথম সিগারেটটা তো জ্বলে শেষ হয়ে গেছে, সেকেন্ড সিগারেটটা ধরিয়েছে। ওইটাই হয়তো সেই দিনের জন্য বাঁচিয়েছিল কিনা জানি না, সিগারেটটা জ্বালিয়ে যাচ্ছে। এবারে লোকাল ল্যাঙ্গুয়েজে পেছন থেকে, মানে লোকাল ল্যাঙ্গুয়েজ মানে ওই গুজরাটি, রাজকোটের ওই লোকাল আঞ্চলিক ভাষায় বলছে যে যে দাদা হাতে মনে হয় অনেক কিছু আছে, খাবার দাবার আছে তো দেখছি, এরকম কিছু একটা বলেছে। সুজিত আঙ্কেল কোনো সাড়া দেয়নি, কিছু একটা সন্দেহ হয়েছে। এবার দেখো, প্রথমেই কারুর কিন্তু ভূত সন্দেহ আসে না মাথায়। চোর ছাচর অনেক কিছু হতে পারে, স্মাগলার হতে পারে, অনেক কিছু হতে পারে, সেই ভয়ও মানুষের প্রাথমিকভাবে কাজ করে। যদি সায়েন্টিফিক্যালি বলি, ভূত নয় অন্য কিছুও তো হতে পারে। ও সাড়া দিচ্ছে না। হ্যাঁ, ও ভাবছে হয়তো আমাকে মেরে আমার টাকা পয়সা কি নিয়ে চলে যাবে জানি না, তো সাড়া দেয়নি। একটু পরে হিন্দিতে জিজ্ঞাসা করেছে, হিন্দিতে জিজ্ঞাসা করাতে তখন সেটাও সাড়া দেয়নি। একটু পরে খুব গ্রাফ ভয়েসে হঠাৎ করে কেউ গম্ভীর ভাবে বলে উঠেছে, এই সুজিত মাছটা দিবি?
কাঁচা মাছ আছে, খাবো। মানে Direct বলছে? ডাইরেক্ট বাংলায় চার্জ করেছে। এবারে সুজিত আঙ্কেল প্রচন্ড ভয় পেয়ে গেছে, কারণ আমি বলে রাখি ওই সময় ওদের ওই এলাকাটায় পার্টিকুলার পিসে মশাই আর সুজিত আঙ্কেল ছাড়া বাঙালি তখন অবধি আসেনি। বাঙালি এসেছে তার কিছু মাস পরে বা বছর খানেক পরে এরকম। এই দুটো ফ্যামিলি বাঙালি ছিল ওই এলাকায়, কিন্তু বাঙালির নামও নিশান ছিল না। বাঙালি তার অনেক পরে আসতে শুরু করে ওই এলাকায়। আচ্ছা। এইবারে সুজিত আঙ্কেল ভাবছে এই এলাকায় তো কোনো বাঙালি নেই, বাংলায় কে কথা বলছে এরকম বলে। তখন সুজিত আঙ্কেল কি করেছে, আর ওটাকে সহ্য করতে পারেনি, ওই সিগারেট নিয়ে মাছ সবজি নিয়ে ওটাকে ছাড়েনি, দৌড় দিয়েছে, বিশাল জোরে দৌড়াচ্ছে। বলছে আমি দৌড়াচ্ছি, আমার সমান পায়ের পেছনে আওয়াজ। ঠিক আছে, দৌড়াচ্ছে 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 আর সমানে চিৎকার করে বলছে খানা দে খানা দে, এরকম করছে। আর আওয়াজটা না ওই অনেকটা রেডিও টিউনে যেরকম কিন কিন করতে করতে আসে ওরকম আসছে কানের কাছে। আর প্রচন্ড সুজিত আঙ্কেল প্রচন্ড ভয় পেয়ে গেছে, মানে প্রাণপণ লাগিয়ে দিয়েছে দৌড়। মানে ভাবছে, মানে ওটা ফিল করছে সেই মুহূর্তে যে যদি দাঁড়িয়ে পড়ে আর বাঁচবে না, ওরকম একটা ফিল হচ্ছে। প্রচন্ড দৌড়িয়েছে, দৌড়িয়ে অনেকটা দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখছে দূরে কোনোভাবে কোয়ার্টারের কাছে পৌঁছে গেছে, মানে যে রেসিডেন্সিয়াল এলাকাটা। ওখানে গিয়ে এবারে নিজের ঘরের দরজার সামনে একটা মানে ফাঁকা জায়গা মতো ছিল, ওখানে একটা ইট পড়েছিল, ওখানে উষ্টো খেয়ে দুম করে পড়ে গেছে, পড়ে প্রচুর জোরে লেগেছে ওনার। এবার অত, আর সুজিত কাকুর চেহারা চরিত্র বেশ বড় সড়ো, অত ভারী শরীর নিয়ে পড়ে গেছে, ওনার খুব লেগেছে। উনি কিন্তু সেন্সলেস হয়নি, ওনার খুব লেগেছে, বাবাগো বাগো করে উঠেছে। তো অত জোরে আওয়াজ হওয়াতে বেরিয়ে এসছে। আর অত রাত্রিরে না ওরকম জঙ্গলের ধারে কোয়ার্টারে না শুধু ঝিরি পোকা আর শেয়ালের ডাক পাওয়া যেত, আর কোনো আওয়াজ আসতো না। তো যে কজন ছিল বেরিয়ে এসছে, কাকিমা তো দৌড়তে দৌড়তে এসছে, এবারে পিসিও বেরিয়ে এসছে, পিসেমশাই বেরিয়ে এসছে, সবাই বলছে কি হয়েছে। আর ওরা সব একতলায় থাকতো, ঠিক আছে, যার জন্য বেরোতে সুবিধে হয়েছে। আচ্ছা। মানে গ্রাউন্ড ফ্লোরে থাকতো সব। আমি নিজে ওই কোয়ার্টারে গেছি, আমার অস্পষ্ট মনে আছে। তো বলছে কি হয়েছে কি হয়েছে, তখন পিসেমশাই তো তোমাকে বলছি ব্রাহ্মণ ছিল, মানে ব্রাহ্মণ আছেন, তো পইতে মাথায় দিয়ে অনেকক্ষণ কিছু জপ টপ করলো, কারণ সুজিত আঙ্কেল খুব হাঁপাচ্ছে আর মানে চোখ দুটো বিস্ফোরিত, মানে গলারই আওয়াজ বেরোচ্ছে না। সেন্সলেস হয়নি, কিন্তু কিছু একটা হয়েছে, উনি মানে স্টান্ট হয়ে গেছে, বুঝতেই পারছো। তো মন্ত্রটা অনেকক্ষণ বেশ 5-7 মিনিট পড়ার পরে ওটা শান্ত হয়েছে। তো জলের ছিটে দিয়েছে, জল দিয়েছে, তারপরে বলছে যে পিসেমশাই পৈতেটা ওর গায়ে ছুঁয়ে বলছে বলো কি হয়েছে সুজিত, কি হয়েছে। পিসেমশাই কিছু বুঝতে পেরেছে, কেয়া কাকিমা তো হাও হাও করে কাঁদছে ওই দেখে, নতুন বিয়ে হয়েছে তো ইমোশন অন্যরকম থাকে হয়তো। বলছে তোমাকে আমি বারে বারে বারণ করেছিলাম যেতে, তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো, এইসব বলছে আর কি। পিসি বলছে ও সুজিত কি হয়েছে। সুজিত আঙ্কেল আর কথা বলে না, বেশ খানিকক্ষণ পরে ধাতস্থ হয়ে বললো যে এই হয়েছে। তো পিসেমশাই বলছে তুমি পেছন ফেরোনি তো। বলছে না আমি পেছন ফিরিনি দাদা, এই কাজটা আমি করেছি, কারণ গ্রামে গঞ্জে থাকতো তো, ওরা অনেক কিছু শুনেছে বাবা ঠাকুমাদের কাছ থেকে, সেই টোটকাটা আর কি এখনো মেনটেন করে। বলছে না আমি করিনি। বলছে যাক তুমি এই যাত্রায় বেঁচে গেছো, কিন্তু এই ভুল কাজ আর কোনোদিন করো না। তুমি বেরোলে সকাল সকালই বেরো, আর নাহলে বেলা করে আর বেরোতে হবে না, তোমাকে তো বারণ করা হয়েছিল, তুমি কেন গেছো। তো এই একটা জঙ্গলটার মধ্যে দিয়ে যখন আসছিল, যখন এই ঘটনাটা ফেস করেছে, মানে এই পরিস্থিতিটা, পরে কি জানতে পেরেছে কিছু যে ওই জঙ্গলের মধ্যে এরকম কিছু ছিল, বা পুরনো লোক যারা থাকে ছিল এখানে ছিল, অনেক আগে মার্ডার করে ওখানে তো পুঁতে রাখা হতো। রেসিডেন্সিয়াল এরিয়া হয়তো পরে হয়েছে, আগে শুধু মিলস ছিল ওখানে, হয়তো অনেক আগের থেকেই একটা হন্টেড জায়গা ছিল, একটা অ্যাবান্ডন মতো জায়গায়। রাজকোটের মতো জায়গাটা সুখা, ওখানে তো চাষবাসও হয় না, ওখানে ফ্যাক্টরি ছাড়া কি হবে। এমনিতেও গুজরাটে একটু ফ্যাক্টরি, মন্দির মসজিদ এগুলোই বেশি যদি তুমি দেখো। সেই অর্থে যে খুব উর্বর জমি সে তো নয়, ওই বাঞ্জারা টাইপ ওরম পড়ে থাকতো, ঠিক আছে, মাঠ ঘাট শুকনো ফাটা জমি। ওখানে আর কি হবে, ওখানে ইল্লিগাল ধান্দা হতে পারে, বা কাউকে মেরে ফেলে রাখতে পারে, বা বহুদিন আগে কবে কি ছিল কেউ তো জানে না না। আর রেসিডেন্সিয়াল এরিয়া তখন নতুন নতুন শুরু হয়েছে, তখন ওই ফ্যাক্টরি মিলগুলোতে এমপ্লয়মেন্ট শুরু হয়েছে, মানে আমি যা শুনেছি। মানে তুমি যে কোয়েশ্চেনটা আমাকে করলে ওই কোয়েশ্চেনটা আমিও করেছি যে তোমরা কি কিছু জানতে পেরেছিলে। ওরা যেটা জানতে পেরেছিল, জানতো যে তখন পিসেমশাই সুজিত আঙ্কেল ছাড়া ওই এলাকাতে থার্ড কোনো বাঙালি ফ্যামিলি তখনও ঢোকেনি। অন্য কমিউনিটির লোক ছিল, কিন্তু বাঙালি ওরা দুজনই ফ্যামিলি ছিল।
তার পর বাঙালি ঢোকে, ঠিক আছে। এইটা ছিল একটা রাজকোটের ঘটনা। তো আমি শুনে তখন আমার বিশ্বাস হয়নি যে না, ভূত আবার কি করে আবার ল্যাঙ্গুয়েজ এভাবে চেঞ্জ করতে পারে। কিন্তু পরবর্তীকালে অনেক হরর পডকাস্ট শুনি, স্টোরি শুনি, তুমিও অনেক কিছু পোস্ট মানে তোমার চ্যানেলে অনেক স্টোরি তো শুনতে পাই। তো এটা শুনে আমার এটুকু তো বুঝতে পেরেছি যে না, এটা ঠিক যে ভূতেরা ল্যাঙ্গুয়েজ নানান রকম বলতে পারে বা বুঝতে পারে, এটা একটা যা। তো এই ঘটনা হওয়ার পর থেকে আর সুজিত আঙ্কেলের না সঙ্গে প্রায়ই এরকম অনেক কিছু হতে থাকতো। মানে আমি জানি না কেন এটা, মানে তখন যেদিনকে এই ঘটনাটা সুজিত আঙ্কেল আমাকে বলেছে সেদিন খুব রান্না বান্না হচ্ছে, ওরা অনেকদিন পরে গেট টুগেদার হয়েছে। তো তখন কেয়া কাকিমা পিসির সাথেই রান্নাঘরে ছিল, আমার মাও ছিল। তখন আমি খুব হাসাহাসি করছি গল্পটা নিয়ে, মানে ওই ল্যাঙ্গুয়েজ ব্যাপারটা নিয়ে, বাংলায় বলেছে এই আবার কি ধরনের, দেখো কে কোনো বাঙালি ছিল কিনা, এইসব করছি। কেয়া কাকিমা হঠাৎ রান্নাঘর থেকে ঘুরে এসে বলছে, মনা কি একটা খাবার দিয়েছিল, ও আচার এনেছিল, ওরা আচার দিয়েছিল আমাকে বাটি করে, মনে একটু আচার খাস। তা আমি বললাম হ্যাঁ দাও, দেখো তো আঙ্কেল কি সব বলছে। আমি তো হেসেই চলেছি। বলছে মনা তুই জানিস না রে আমি কি ভুগেছি। আমি বলছি তুমি আবার কি ভুগেছ। তখন বলছে তাহলে শুনবি, তাহলে শোন। তখন আমাকে বলে কাকিমা বসে যে ওরা যখন গুজরাটে শিফট করে কয়েক বছর পর, মানে এই সুজিত আঙ্কেলের সঙ্গে প্রায়ই কিছু না কিছু ঘটনা ঘটতো, হয়তো রাস হালকা ছিল আমি জানি না। এবারে একবার কোনো একটা ভৌতিক সমস্যা ওরা পড়েছিল, ওটা আর আমার না জিজ্ঞাসা করা হয়নি, যেহেতু আমি তখন স্কুলে পড়তাম, তো অনেক ছোট ছিলাম, অত যে জিজ্ঞাসা করার বুদ্ধিটা আমার হয়নি। বলছে তোর কাকু প্রায়ই খুব ভৌতিক ব্যাপারে জড়িয়ে যেত, যার জন্য কাকিমা কোনো এক মুসলিম মৌলবীর ঠিকানা পায় গুজরাটে, মানে আফটার দে শিফট ইন গুজরাট। তো সবাই শিফট করে গেছে গুজরাটে, কয়েক বছর পরের কথা। তখন মনে হয় মেয়ে হয়ে গেছে ওদের, সম্ভবত ছেলে মেয়ে হয়েছে, বেশ কয়েক বছর পরের কথা। তো ওটাও আবার গুজরাটের একটু আউটস্কার্টের ঠিকানা, একজন মুসলমান মৌলবীর ঠিকানা পেয়েছিলেন উনি, কারণ গুজরাটে তো হিন্দু মুসলিম একসাথে থাকে। তো আমার আর জিজ্ঞাসা করেনি নাম বা পরিচয়, আর জানলেও আমার বলাটা মনে হয় না উচিত এখানে। তো ওই ঠিকানাটা পেয়ে বলছে আমি একদিনকে এমন জায়গায় চলে গেছি ওই ঠিকানার খোঁজে, মানে কাকুকে সুস্থ করার জন্য, বা কাকু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিল কোনো কারণে, সুস্থ করার জন্য এমন ঠিকানায় চলে গেছে সেই ঠিকানা থেকে রাস্তা হারিয়ে ফেলেছে। আর গুজরাটে তখন ওরা নতুন নতুন শিফট করেছে, অত রাস্তাঘাট চেনে না। আর তখন তো তোমাকে বললামই, ওই ল্যান্ড ফোন হয়তো বড় জোর ঘরে এসছে, পিসিও বুথগুলো হয়তো চালু হয়েছে, মানে মোবাইল চালু হয়নি তখনও। না মোবাইল তো হ্যাঁ ওই সময় তো ছিল না, না অনেক আগে। এবারে বলছে আমি রাস্তা হারিয়ে ফেলেছি। এবারে ওনার সঙ্গে দেখা হয়ে কথা বলেছে, কথা বলতে গিয়ে বিকেল পেরিয়ে গেছে। এবারে ওদের সন্ধে হয় 7টা সাড়ে 7টায় গুজরাটে, 7:30 8টার আগে সূর্য ডোবে না। তো ওই রকমই টাইম একটা হয়েছে। তো ভাবছে যে বাড়ি ফিরতে হবে খুব তাড়াতাড়ি, কোনোভাবে কোনো ছেলে মেয়ে স্কুলে ছিল না টিউশনে ছিল, ওখান থেকে ফেরত নিয়ে যাওয়ার কথা ছিল কাকিমার। আমি ঠিক মনে করতে পারছিলাম, কাকিমা বলেছিল খুব তাড়া ছিল বাড়ি যাওয়ার, কিন্তু তাড়া দিলে তো আর হবে না, এমন জায়গায় এসছে, এত হারিয়ে ফেলেছে ঠিকানা, জিজ্ঞেস করতে করতে এসে পৌঁছেছে কোনো রকম একটা হাইওয়ের ধারে জঙ্গল, এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে। এবারে একটা লোককে জিজ্ঞেস করেছে, মানে যেখানে থাকতো ওরা, মানে ছেলে মেয়েকে নিতে যাবে কোনো টিউশন থেকে বা কিছু, বলছে দাদা এই ঠিকানায় কি করে যাবো এখান থেকে। বলছে আপনি অটো নিন এখান থেকে, মানে ওরা অটোকে রিক্সা বলে সব গুজরাটে, আপনি রিক্সা করে চলে যান। বলছে রিক্সা কতক্ষণ লাগবে। বলছে রিক্সায় তো ঘন্টাখানেকের কাছে লেগে যাবে। বলছে ওরে বাবা অতক্ষণ তো ওয়েট করতে পারবো না, আমার ছেলে মেয়েগুলো রয়েছে। বলছে তা না হলে কি মনে হয়েছে, মানে এটা শুনে আমিও রেগে গেছি। লোকটা হঠাৎ করে বলছে তাহলে পাশ দিয়ে জঙ্গলে একটা রাস্তা দেখিয়েছে, সরু রাস্তা চলে গেছে, বলছে এটা শর্টকাট, এখান দিয়ে চলে যান, 15-20 মিনিটে ওইখানে পৌঁছে যাবেন, আর তা না হলে এখানে রিক্সা দিয়ে গেলে 1 ঘন্টা খানেক লাগবে। তখন আমিও শুনে বলেছি তা তুমি কি জঙ্গল অ্যাপ্লাই করেছিলে। বলছে হ্যাঁ আমি জঙ্গল দিয়ে হাঁটা দিয়েছি। বলছে আমি তখন শুনে প্রথমেই ওনাকে ইন্টারাপ্ট করে বলেছি যে তুমি কি পাগল হয়ে গেছো, তুমি জঙ্গল দিয়ে হাঁটছিলে। বলছে হ্যাঁ, তখন মানে মা তো শত হলো বাচ্চাদের কনসার্ন থাকলে দেখবে মায়ের মাথা তখন কাজ করে না এই মুহূর্তে। অবশ্যই। বলছে না না আমাকে তো পৌঁছাতেই হবে টাইম মতো, আমার ছেলেমেয়েগুলো কি দাঁড়িয়ে থাকবে। তো ওরকম জঙ্গল দিয়ে হাঁটা লাগিয়েছে, তখনও সূর্য ডোবেনি, তখন ওই 3 সন্ধ্যা থাকে না ওই রকম টাইমে হাঁটছে।
যত হাঁটছে এবার ঝিঝি পোকার ডাক বাড়ছে। আর জায়গাটা অসম্ভব ঠান্ডা, তখন কিন্তু ঠান্ডার দিন নেই, বেশ গরম লাগছে। জঙ্গলটা যত ঢুকছে বলছে টেম্পারেচার যেন কমছে। তো শাড়ি, তখন তো মহিলারা শাড়িই পরতো, শাড়ির আঁচলটা ভালো করে গায়ে পেঁচিয়ে নিল কাকিমা, বলছে আমি পেঁচিয়ে নিয়েছি গায়ে। এবারে যেতে যেতে দেখছি এবার জঙ্গল তো ঘন হচ্ছে, এবারে ভাবছে আমি হাঁটা তো দিলাম, কিন্তু এই রাস্তা কোথায় গিয়ে পৌঁছেছে, আদৌ ঠিক ঠিকানা দিল কিনা, আমি কি যেতে পারবো না ফেরত যাব, এরকম ভাবছে। তো ভাবতে ভাবতে সামনের দিকে খুঁজছে, মানে আশেপাশে কোথাও কাউকে দেখতে পাই কিনা বা কিছু আছে কিনা, কিছু তো আছে জঙ্গলে। একটু যাওয়ার পর শেয়ালের ডাক পাচ্ছে। শেয়ালের ডাক যখন পাচ্ছে তখন স্বাভাবিক যে কোনো মানুষের ভয় করে ওইসব জায়গা দিয়ে। তারপরে এইবারে ভাবছে শেয়ালের ডাক, ফেরত যাব। এবার ফেরতে পেছন দিকে তাকিয়ে দেখে অনেকটা রাস্তা চলে এসছে। তো ভাবছে না, এবার তখন ভেবেছে তাড়াতাড়ি পা চালাই তাহলে হয়তো পৌঁছে যাব। তাড়াতাড়ি পা চালিয়েছে, মানে ফার্দার প্রসিড করেছে। এবারে সামনে দিয়ে হঠাৎ করে দেখছে, সামনের দিকটা জঙ্গলে একটু দূরে দেখবে একটু ধোয়া ধোয়া লাগে, একটু অস্পষ্ট। সামনে যেতে দেখছে একটা হিজাব পরা একজন মহিলা, মানে বোরখা পরা, শুধু চোখ দুটো খোলা, সেটাও দেখা যাচ্ছে না, বেশ ডিস্টেন্সে, পুরোটা কালো রঙের, পুরো হিজাব দিয়ে ঢাকা। ঠিক আছে, এবারে ওনার থেকে প্রায় 10-15 হাত ডিস্টেন্সে উনি তখন হিন্দিতে কাকিমা জিজ্ঞেস করেছে যে এখান দিয়ে ওই রোডটায় কি করে পৌঁছাবো, আপনি কি আমাকে বলতে পারবেন? মহিলাটা কোনো কথা বললো না, দূর থেকে দেখলো কাকিমাকে, দেখে উল্টো দিকে টার্ন নিয়ে হাঁটা লাগালো। বলছে আমারও কি মনে হলো আমি অন্ধের মতো ওনাকে ফলো করতে করতে পেছন পেছন হাঁটছি, মানে কেমন একটা হিপনোটাইজড হয়ে গেছে মহিলাটাকে দেখে। হাঁটছে, আমি বলছি তুমি ওকে দেখে হাঁটছো? এবার আমার শুনে ভয় লেগেছে, বলছে হ্যাঁ আমি হাঁটছি, আমার কি মনে হচ্ছে আমি কিরকম যেন ম্যাগনেটিক ভাবে হেঁটে যাচ্ছে ওনার পেছন পেছন। বলছে হাঁটতে গিয়ে কাকিমাই পা মচকে পড়ে গেছে ওখানটা জঙ্গলে। এবার পড়ে গিয়ে খুব লেগেছে পায়ে, তো লেগে বাবাগো মাগো করে উঠেছে। ও মা উঠে দাঁড়িয়ে দেখছে বা মাথাটা তুলে দেখছে সামনে কেউ নেই, কেউ নেই। মানে আমি নিজে বলছি আমার নিজের গা কাটা দিচ্ছে। 5-6 সেকেন্ডের মধ্যে মাথা তুলে কি করে কেউ গায়েব হয়ে যায়? এমনও নয় যে আশেপাশে ঝোপঝাড় আছে বা আশেপাশে দোকান ঘর আছে যেখানে ঢুকে গেল, কিচ্ছু নেই, পুরো জঙ্গল। সেখানে একটা মানুষ ওই কয়েকটা সেকেন্ডের মধ্যে কখনোই হারিয়ে যেতে পারে না। যদি সেটা মানুষই হয় তাহলে ও যখন পড়ে গেল, কাকিমা যখন চিৎকার করে উঠলো, ওনার তো দাঁড়ানো উচিত ছিল বা এগিয়ে আসা উচিত ছিল যে কি হয়েছে আপনার। কেউ নেই আশেপাশে সামনে। এবার কাকিমা প্রচন্ড ভয় পেয়ে গেছে, কারণ ওই পজিশনে এসে না পেছনের রাস্তা আছে না এগোনোর রাস্তা আছে, আর একদম সন্ধে হওয়ার মুখে। আর তখন আজান চালু হয়েছে, আজানের শব্দ উনি পেয়েছেন। তখন আজানের শব্দ পেয়ে একটু ধাতস্থ হয়েছে, মানে স্বাভাবিক আমরা যে কোনো ধর্মেরই হই, ওই ঈশ্বরের নাম নিলে তখন একটু তো মানুষ বল পায় ওই জায়গাটা, উনি একটু ভরসা পেয়েছে। আজানের শব্দটা যেখান দিয়ে আসছে উনি ফলো করছে, মানে উনি তখন শেল্টার খুঁজছে। ওনার তখন ওই ডেস্টিনিতে পৌঁছানোটা না মাথায় উঠে গেছে, যখন মহিলাটাকে আর দেখতে পায়নি। তখন আজানের শব্দটা পেয়ে ওই এই 8-10 হাত দূরেই দেখছে দুটো কুয়ো দুপাশে, আর কুয়োর পাশে একটা সাদা ধবধবে মসজিদ। ঠিক আছে, আর মসজিদ না মাজার আমি ঠিক বলতে পারবো না, মানে সাদা ধবধবে বিল্ডিং ছিল, ওরকম গম্বুজ টাইপের, বোঝাই যাচ্ছে মসজিদ। আর ওখানে সামনে অনেকটা দালানের মতো, মানে অনেকটা ফাঁকা জায়গা। ওখানে যা দৃশ্যটা কাকিমা দেখেছে ওটা শুনে আমি ভয় পেয়ে গেছি। কাকিমা বলছে আমি দাঁড়িয়ে দেখছি, পজেসড হলে যেরকম থাকে ভূতে ধরলে, ওরকম প্রায় 8-10 জন লোককে লোহার বেড়ি দিয়ে বেঁধে রাখা আছে। ঠিক আছে, এবং লোহারি জিনিস দিয়ে পেটাচ্ছে কতগুলো লোক ওদেরকে। আর ওরা না ওরকম ভূতে ধরলে যেরকম মাথাটাকে 360 ডিগ্রি ঘোরাতে থাকে, উবু হয়ে বসে ওরকম করছে পাগলের মতো। ঠিক আছে, ওইটা দেখেছে, দেখে আবার 2 পা এগিয়েছে, এগিয়ে মানে কুয়োটা সামনেই ছিল, কুয়োতে উকি দিয়ে দেখছে যে কুয়োতে জল আছে এবং ওর মধ্যে মাটির ছোট বড় সরা রয়েছে এবং ওগুলো লাল শালু কাপড় দিয়ে ঢাকা। আর ওগুলো ভাসছে, ওগুলো গোল গোল করে কুয়োর মধ্যে ঘুরছে।
ওই দেখে তো, আর বিশেষ করে লোকগুলোকে ওই পজেস্ট অবস্থা দেখে উনি আরো ঘাবড়ে গেছে, গলা শুকিয়ে গেছে দেখে। স্বাভাবিক। ঝাঁটা, বালতি, জুতো, মানে কি দিয়ে পেটাচ্ছে লোকগুলো, মানে মসজিদেরই মেম্বার বোঝা যাচ্ছে, পেটাচ্ছে। কিন্তু তারপরেও ওরা ওরম পাগলামো কমাচ্ছে না, মানে নানা রকম গঙ্গানির আওয়াজ করছে মুখ দিয়ে, যেটা করে আর কি ভূতে ধরলে ওরকম টাইপের। তো উনি ওরকম মানে ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখছে আর ঠক ঠক করে কাঁপছে। মানে কাকিমা ততক্ষণে মেন্টালি উইক হয়ে গেছে ভয়ে। তো ওখান থেকে একজন মেম্বার বেরিয়ে এসে বলছে, মা আপনি কোথায় যাবেন? তখন কাকিমা একটুখানি ভরসা পেয়ে বলছে ওদিকে আপনাকে দেখতে হবে না, মানে ওই লোকটা বুঝতে পেরেছে আর কি, বলছে এখানে এরকম হয়, আপনি বলুন মা কোথায় যাবেন। তখন মানে কাকিমা কোনো কথা উত্তর দিতে পারছে না, ভয় পেয়ে গেছে। তখন বলছে যে আমি কি জল দেবো আপনাকে? বলছে না না। তখন কাকিমা বলছে আমি অমুক জায়গায় যেতাম, আমার ছেলে মেয়েগুলো রয়েছে ওখানে, তাড়াহুড়ো করতে গিয়ে একজন আমাকে বললো যে শর্টকাট ডিস্টেন্স আছে এখান দিয়ে যেতে, তাই আমি এখানটা এসছিলাম এত দূর। আর এখানে একজন মহিলাকেও দেখলাম, কিন্তু ওনাকে আর দেখতে পেলাম না, আমি পড়েও গেছি মাঝখানে, পায়ে খুব লেগেছে। তো তখন বলছে উনি না বসতেও বললো না, বলছে দেখুন দিনের বেলা হলে আপনাকে বসতে বলতাম, সন্ধে হয়ে গেছে, আপনি এখানে এসে মোটেও ঠিক করেননি, আপনি যেখান থেকে এসেছিলেন চলুন আপনাকে এগিয়ে দিই। মানে মা বলেই দেখেছে উনি, আপনাকে এগিয়ে দিই আমি, কারণ আপনি আর এখান দিয়ে কোনোদিন আসবেন না। হ্যাঁ, তখন বলছে আচ্ছা ঠিক আছে। এবার উনি এগিয়ে দিয়েছে। এবার উনিও খুব রেগে গেছে শুনে যে লোকটাকে, মানে আমি বললাম না আমি রেগে গেলাম যে শর্টকাট রাস্তা দেখানোর কি দরকার ছিল। ওই লোকটাও বলছে যে এটা আবার কি ধরনের বুদ্ধি, ওনার তো আপনাকে সাজেস্ট করাই, জোর করে বলাই উচিত ছিল যে আপনি অটো দিয়ে যান, রিক্সা দিয়ে যান, আপনি কেন হাই রোড ছেড়ে জঙ্গল দিয়ে ধরেছেন? বলছে না আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। বলছে আপনার কিছু হয়ে গেলে আপনার বাচ্চাদের কি হবে? তখন কাকিমার সেন্স কাজ করেছে যে সত্যিই তো, আর যদি আমার কিছু হয়ে যেত আমার ছেলে মেয়েদের কি হতো। বলছে চলুন আপনাকে এগিয়ে দিই। লোকটা খুব ভালো ছিল, মানে মসজিদেরই কোনো মেম্বার, টুপি পরা যেরকম থাকেন, তো উনি এগিয়ে দিলেন অনেকটা, এগিয়ে দিয়ে বললেন যে অমুক জায়গা থেকে অটো পাবেন। উনি দাঁড়িয়ে ছিলেন, খুব ভদ্রলোক। কাকিমা মানে রিক্সা, ওদের যেটা বলে অটো ধরলো, তারপরে উনি আবার ফেরত চলে গেলেন। তো ওখান দিয়ে কাকিমা বাড়ি ফিরেছে। এবার স্বাভাবিক ওখানে অনেক লেট হয়ে গেছে, আর ফোনেরও অত সুব্যবস্থা নেই। বাড়ি গিয়ে মানে বলছে আমি রাস্তা হারিয়ে ফেলেছি। ওই ঘটনা আর বলেনি জঙ্গলে, তাহলে তো প্রচুর মানে ঝাড় কপালে ছিল আর কি। তা অনেকদিন পরে এটা কাকুকে খুলাসা করেছে আর কি, সবাইকে বলেছে যে আমি না এরকম ফেসে গেছিলাম জঙ্গলে। তখন তো বলছে যে হ্যাঁ তুমি তো নিজের বিপদই রাখবে, যা হয় অনেক কথা শুনিয়েছে। তো কাকিমার, আমি কাকুর ঘটনা শুনে যত না ভয় পেয়েছি, আমি কাকিমার যেটা ফেস করেছে ওটা শুনে আমার বেশি ভয় লেগেছে আর কি। তো ওরা এটা তো মানে ভয়ঙ্কর অভিজ্ঞতা, এরকম জঙ্গলের মধ্যে দিয়ে একটা মহিলা সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, সেই দিয়ে হঠাৎ করে এরকম ভ্যানিশ হয়ে যায়, আর আমাদের চোখের সামনে এরকম পজেস্ট কয়েকজনকে দেখছে, অতজনকে। মানে ওটা আমার শুনে খুব ভয় লেগেছে। তো এইটা ছিল ওদের, মানে ওরা আমাকে শেয়ার করেছিল এই দুটো ঘটনা। তো এই আজকের জন্য এইটুকুই ঘটনা আমার কাছে ছিল, কারণ যেটুকু আমি বলেছি, ওরা যেটুকু আমাকে শেয়ার করেছে আমি সেটুকুই তোমাকে বলতে পারলাম আর কি। কিন্তু কাকিমার ঘটনাটা আমার মতে যদি আমাকে জিজ্ঞেস করো, আমার কাকিমার ফেস করা ইনসিডেন্টটা খুব ভয়ের ছিল। না চোখের সামনে ওরকম দেখলে, মানে শুনলে যতটা না ভয় লাগলো, শোনার পর বা হয়তো অনেক সময় অনেক দর্শকদেরও সেটা মনে হতে পারে, কিন্তু চোখের সামনে ওরকম দেখলে মানে অনেকটাই বেশি একটা ভয়ের ব্যাপার। হ্যাঁ সত্যিই তাই। কেমন লাগলো আজকের এই এপিসোডটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চেষ্টা করব এরকম ঘটনা, এরকম এপিসোড আপনাদের জন্য আরও নিয়ে আসার। তাহলে আজকের মতন এই এপিসোডটা এখানেই শেষ করব। দেখা হবে আবার নতুন একটা এপিসোডে, নতুন কোনো ঘটনা নিয়ে বা নতুন কোনো পডকাস্ট নিয়ে। ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার।